মাধ্যমিক 2026 আজকের দুর্দান্ত সাজেশানস। আজকে তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানস দেব। তো তোমরা সবাই চাও যে ভূগোলের এই ম্যাপ পয়েন্টিংয়ের 10 নাম্বারটা যেন কোনোভাবে কাটা না যায়, কিন্তু তোমরা ভুলবশত কিংবা কখনো তাড়াহুড়োতে কিছু ছোট ছোট ভুল করে থাকো, যার কারণে তোমাদের এই নম্বরটা কিছু কাটা যায়। তো আজকে তোমাদের সেই ভুলগুলো তো আলোচনা করবই, তার সাথে সাথে এই ভুলগুলো থেকে কিভাবে তোমরা সাবধান থাকবে সে বিষয়ে তোমাদের বলে দেব। এবং 2026 মাধ্যমিক পরীক্ষায় কী 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 প্রশ্ন আসতে পারে এরকম কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংও তোমাদের সাথে আলোচনা করব। সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো, আর ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করতে ভুলো না কিন্তু। প্রথমেই আমি তোমাদের যেটা বলবো, তোমরা তাড়াহুড়োতে অনেক সময় কি করে বসো যে ম্যাপ পয়েন্টিংটা পেন দিয়ে করে ফেলো। তো এ বিষয়ে কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে। ম্যাপ পয়েন্টিং পেন দিয়ে কিন্তু নয়, পেন্সিল দিয়ে করতে হবে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, দাগ নাম্বার। দেখো, ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু দাগ নাম্বারটা অবশ্যই দিতে হবে। কী রকম বলি, ধরো 6-2 দাগে একটা প্রশ্ন দিল যে ভারতের ম্যানচেস্টার। তো তুমি কি করবে, যে আমরা সবাই জানি ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ। এবারেই তুমি ম্যাপে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদটা চিহ্নিত করলে। এবারে তুমি যেখানে চিহ্নিত করেছো তার নিচে 6-2 দাগ দিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে ভারতের ম্যানচেস্টার। এই দাগ নাম্বারটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এইবার এইখানেই তোমরা অধিকাংশ যে ভুলটা করে থাকো, দেখো তুমি যে লিখলে ভারতের ম্যানচেস্টার, এবার তোমাকে কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে পাশে যে আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার। কারণ তোমাকে কিন্তু প্রশ্নে এটা বলে দেওয়া হয়নি যে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ। প্রশ্নে কিন্তু শুধু এটাই বলা হয়েছিল যে ভারতের ম্যানচেস্টার। তুমি যেহেতু আমেদাবাদ চিহ্নিত করেছো, তাই তোমাকে আমেদাবাদ ব্র্যাকেটে লিখতে হবে। তোমাদের আর একটা উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা। ধরো 6-4 দাগ একটা প্রশ্ন দিল যে পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো। তো তুমি আমরা সবাই জানি যে পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের নাম হলো সুন্দরবন। এবারে তুমি ম্যাপে সুন্দরবনটা চিহ্নিত করলে। চিহ্নিত করার পর তোমাকে কিন্তু নিচে লিখতে হবে যে 6-4 দাগ এরকম দাগ নাম্বার দিয়ে ভারতের বা পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের নাম ব্র্যাকেটে সুন্দরবন তোমাকে কিন্তু লিখে দিতে হবে। শুধু সুন্দরবনের ক্ষেত্রেই নয় বা ম্যানচেস্টারের ক্ষেত্রেই নয়, নদ নদী বা অন্যান্য অরণ্য যে কোনো কিছুর ক্ষেত্রেই তোমাকে কিন্তু এটা লিখতে হবে। এই ছোট ছোট কয়েকটা বিষয় কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা সম্পূর্ণ 1 নাম্বারটা পেয়ে যাবে। তো এবার আমরা চলে আসবো সাজেশানসে। তার আগে তোমাদের প্রথমেই বলে দিই যে তোমাদের মানচিত্রে কিন্তু 10টি বিষয় থাকে এবং প্রত্যেকটি বিষয় থেকে একটি করে প্রশ্ন নিয়ে 10টি প্রশ্ন কিন্তু দেয়া হয়। তো প্রথমেই পাহাড় এবং পর্বতশ্রেণী থেকে যেগুলি তোমরা প্র্যাকটিস করবে, প্রথমেই আরাবল্লী পর্বত ও বিন্ধ্য পর্বত, এই দুটো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে রয়েছে কারাকোরাম পর্বত, পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি পর্বত। পর্বত থেকে এই কয়েকটাই। এরপরে নদী থেকে যেগুলি প্র্যাকটিস করবে সেগুলি হলো নর্মদা নদী এবং তাপ্তি নদী। এই দুটিকে ভারতের পশ্চিম বাহিনী নদীও বলা হয়ে থাকে। পরীক্ষাতে দেখা গেল ঘুরিয়ে প্রশ্ন আসে যে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। নর্মদা অথবা তাপ্তি কোনোটাই না দিতে পারে, এক্ষেত্রে তোমার জানা দরকার। তারপরে রয়েছে গোদাবরী নদী, কৃষ্ণা নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, আর রয়েছে ভারতের অন্তর্বাহিনী নদী লুনি। এক্ষেত্রেও পশ্চিম বাহিনী নদীর মতো ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। লুনি নাও দিতে পারে, তোমাকে কিন্তু বুঝে লিখতে হবে এবং পয়েন্টিং করতে হবে। তারপরে হ্রদ থেকে যেগুলি প্র্যাকটিস করবে সেগুলি হলো চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ। তারপরে রয়েছে উলার হ্রদ, লোকটাক হ্রদ এবং সম্বর হ্রদ। এর আগে অর্থাৎ 2025-এ যেটা এসেছিলো সেটা হচ্ছে কোলেরু হ্রদ।
এটা তোমরা দেখে রাখতে পারো। পরে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে সেগুলি হলো পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা হলো জামনগর। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, সরাসরি জামনগর নাও দিয়ে বলতে পারে যে পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের নাম, জামনগর নাও দিতে পারে, সেক্ষেত্রে তোমাকে বুঝে লিখতে হবে। আর পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, সেটা হলো আমাদের হলদিয়া। তারপরে শহর ও শিল্পাঞ্চল থেকে যেগুলি তোমরা প্র্যাকটিস করবে সেগুলি হচ্ছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি। তো এখান থেকে প্রচুর ঘুরিয়ে প্রশ্ন আসে, যেমন কলকাতা, মুম্বাই থেকেও ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে। আমি তোমাদের একটা দেখিয়ে দিয়েছি দিল্লি। এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের, এরকমভাবে দিতে পারে। তোমাকে কিন্তু বুঝে লিখতে হবে যে ওটা দিল্লি হবে। তারপরে রয়েছে ভারতের ম্যানচেস্টার, জামশেদপুর। এক্ষেত্রে তোমাদের আমি আরও দুটো করে রাখতে বলবো, সেটা হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর, এবং উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর। তারপরে তোমরা যেটা করবে, ভিলাই ভারতের একমাত্র সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তারপরে রয়েছে দুর্গাপুর, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এর পরেরও শিল্পকেন্দ্র থেকে ভারতের সিলিকন ভ্যালি, যাকে বলা হয় কি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বলা হয়ে থাকে, সেটা হলো বেঙ্গালুরু। কোশ্চেনটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে কিন্তু, যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, তখন লিখতে হবে বেঙ্গালুরু। একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অনেক রয়েছে, যেমন গুড়গাঁও রয়েছে, তোমরা প্র্যাকটিস করবে এটা। এর আগের বারে রেল ইঞ্জিন শিল্প কারখানা থেকে এসেছিল, বলেছিল একটি ভারী রেল ইঞ্জিন শিল্প কেন্দ্রের নাম লিখতে বলা হয়েছিল। তাই এবারে মোটর গাড়ি নির্মাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসবো কৃষিক্ষেত্র থেকে। কৃষিক্ষেত্র থেকে যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, আমি তোমাদের এখানে প্রথমেই দিয়েছি ভারতের প্রধান অথবা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, এক্ষেত্রে তোমরা উত্তরপ্রদেশ দিতে পারো। তারপরে রয়েছে কফি উৎপাদক অঞ্চল, অথবা দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, এভাবেও কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, এক্ষেত্রে তোমরা চিকমাগালুর দিতে পারো। তারপরে রয়েছে চা উৎপাদক অঞ্চল, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। তারপরে মিলেট উৎপাদক অঞ্চল, এই কয়েকটি পড়লেই হবে। তারপরে রয়েছে বন্দর থেকে যেগুলি তোমরা প্র্যাকটিস করবে, সেগুলি হলো মুম্বাই বন্দর, বিশাখাপত্তনম বন্দর। প্রশ্ন এভাবেও ঘুরিয়ে দিতে পারে, একটি শুল্কমুক্ত বন্দর অথবা কৃত্রিম প্রত্যাশয়যুক্ত বন্দরের একটি নাম লেখো, এভাবেও দিতে পারে। মৃত্তিকা থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টিংগুলো সেগুলি হলো পলি মৃত্তিকা অঞ্চল, তারপরে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, আর ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। আর যেগুলো করবে সেটা হচ্ছে লোহিত মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, অথবা ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এবারের পরীক্ষার জন্য এই সুন্দরবনটা, এটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে রয়েছে বিমানবন্দর, বিমানবন্দর থেকে যেগুলি তোমরা প্র্যাকটিস করবে সেগুলি হলো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর, আর করবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। এই তিনটে করলেই আশা করি যথেষ্ট। তারপরে পড়ে বৃষ্টিপাত থেকে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং দিতে পারো। তারপরে দেবে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মৌসিনরাম। আর উপকূল থেকে যেগুলি করবে সেগুলি হলো করমণ্ডল উপকূল, অথবা এভাবে ঘুরিয়ে দিতে পারে যে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল। এর মধ্যেই কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশও পড়ছে। তারপরে রয়েছে মালাবার উপকূল, এই দুটো করলেই যথেষ্ট। আর মরুভূমি থেকে যেটা করবে সেটা হচ্ছে থর মরুভূমি এবং রাজস্থান মরুভূমি, এই দুটোই কিন্তু যথেষ্ট।